রনি ভাই একটা বিষয় বলবেন একেবারে বারবার আমরা শুরুতে যেটা বলছিলাম যে ৭১-২৪ নিয়ে যে একটা একটা বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে, সেটা কি আসলে দেখেন একটা বিষয় ২৪-এ যারা বিজয় অর্জন করেছে, অভ্যুত্থানে যারা বিজয় অর্জন করেছে, একটা ফেসিবাদকে তাড়িয়েছে, তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র, আমি আবার বলতেছি ২৪-এ যারা বিজয় অর্জন করে তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র মনে হচ্ছে, তাদেরকে শত্রুপক্ষ মনে করছে। কারণ ২৪-এ যারা পরাজিত তাদের প্রত্যেককেই সেখানে জায়গা দেয়া, তাদেরকে প্যাট্রোনাইজ করা, তাদেরকে মানে একেবারে যদি বলি যে শহীদ ওসমান হাদির উপর যে আক্রমণ, তাকে জায়গা দেখেন। এখন আমার ক্লিয়ার করেন যে আসলে বিষয়টা কি, মানে এখান থেকে তৈরি হচ্ছে। রাইট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরছেন আপনি। দেখেন ৭১ এবং ২৪-কে মুখোমুখি কারা করছে? বাংলাদেশের এখানে জুলাইয়ের সম্মুখ সারি যারা যোদ্ধা, যারা স্পোক্স পারসন, তাদের কারো রেফারেন্স দেখাতে পারবেন আপনি না যে তারা ৭১ এবং ২৪-কে মুখোমুখি করছে? যারা ৭১ ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল, তারা তাদের কলঙ্ক ঢাকার জন্য হাসিনা যেরকম ৭১-কে ব্যবহার করছে, তারা ২৪-কে টাইনে আনছে। কিন্তু বেসিক্যালি আমরা যারা ২৪-কে ধারণ করি এবং আমরা যারা অনেক আগে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে ছিলাম লম্বা সময় ধরে, ১৫-১৬ বছর ধরে, আমরা তো মনে করি ২৪ হইল ৭১-এর যে অপূর্ণতা, ৭১-এর ধারাবাহিকতা, যেটা সেই ধারাবাহিক আন্দোলনের পূর্ণতা দিছে। কেন? বিখ্যাত তাত্ত্বিক গোপাল গুরুর একটা লেখা পড়তেছিলাম ফ্রন্টলাইন ম্যাগাজিনে, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাগাজিনটা বের হয়েছিল। সেখানে সে বলতেছে একটা দেশের স্বাধীনতার অর্থ এক এক সময় এক এক রকম হয়, এটা চেঞ্জ হইতে পারে। যেমন উপনিবেশের কালে স্বাধীনতার অর্থ হলো বিদেশি শাসক থেকে মুক্তি পাওয়াটাই স্বাধীনতা, তুই যা খালি আগে, হ্যাঁ, এটাই স্বাধীনতা। এইটা হয়ে যাওয়ার পরে স্বাধীনতাটা হইল, অর্থটা চেঞ্জ হয়ে যায়। তখন জনগণের কাছে স্বাধীনতাটা হইল তার ভাত কাপড়ের স্বাধীনতা, নিরাপত্তার স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। তখন গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক স্বাধীনতা। আমরা ৭১-এ রাষ্ট্র গঠন করেছি, রাষ্ট্র পেয়েছি, এটা ১০০০ বছরের ইতিহাসে এর সমতুল্য ঘটনা আর পৃথিবীতে এই জনগোষ্ঠী জীবনে আর আসবে না। কারণ আমরা প্রত্যেকদিন রাষ্ট্র গঠন সংগ্রামে নামবো না, এবং আপামর জনতা সশস্ত্র সংগ্রাম করেছে। কিন্তু ২৪-এ কি করেছি আমরা? ২৪-এ এই যে ৭১-এ আমরা একটা রাষ্ট্র গঠন করলাম, কিন্তু ৫৪ বছরে আমাদের কোনো পলিটিক্যাল স্বাধীনতা ছিল না। পলিটিক্যাল স্বাধীনতা কার ছিল? যখন যে ক্ষমতায় ছিল তার ছিল। এই লাস্ট ১৭ বছর শুধু স্বাধীনতা ছিল আওয়ামী লীগের এবং চোরবাটপারদের, তার যে অলিগার তাদের, আর বাকিরা তৃতীয় শ্রেণীর নাগরিক ছিল। ফলে ২৪-এ আপনার বয়ানটা কি? উই রিভল্ট টু বিদায় পৃথিবী যে বললো জেনজি, এই বিদায় পৃথিবী বললে ঠিক জিয়া রহমান যে বলছিল উই রিভল্ট বলে যেভাবে যুদ্ধ শুরু করেছিল, শেখ মুজিব তো ২৫ তারিখে বলছিল নাকে তেল দিয়ে ঘুমা, সমস্যা নেই, হরতাল ডাকছি। যুদ্ধ তো সাধারণ জনগণ করছিল, জনযুদ্ধ ছিল, এটা আওয়ামী লীগের যুদ্ধ না। আওয়ামী লীগের সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই। ২৫ তারিখের পরে পাবলিক যুদ্ধ নেমে গেছে। এখানকার বাঙালি অফিসার যারা, হ্যাঁ, ইপিআর, পুলিশ, সাধারণ জনগণ, কৃষক, তাদেরকে 10 দিনে ট্রেনিং দেওয়া, হ্যাঁ, ইয়ে করে সম্মুখ সমরে যুদ্ধ পাঠাই যাবে, জীবন দেওয়ার জন্য, মানে অকাতরে লাখে লাখে মানুষ ঝাঁপায় পড়ছে জনযুদ্ধ। সব নেতা ভারতে। আপনি মুক্তিযুদ্ধ ব্যবসার ক্ষেত্রে আমি বারবার আওয়ামী লীগের সময় থেকে বলতেছিলাম, আপনি মুক্তিযুদ্ধের শহীদদের একটা তালিকা নেন, আর ওই সময় আওয়ামী লীগের বড় বড় পোস্টেড নেতাদের একটা তালিকা নেন, মুক্তিযুদ্ধের ব্যবসা বাইরে হয়ে যাবে। শহীদদের তালিকার মধ্যে ২-৪, হ্যাঁ, আপনি আওয়ামী লীগের ধরেন ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল জেলার বড় নেতা আওয়ামী লীগের ওই সময়, হ্যাঁ, আর মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা নেন, আওয়ামী লীগের লোক আপনি রেয়ারলি দেখাইতে পারবেন না আপনি, হ্যাঁ। তাহলে তার মানে কি? একইভাবে এখন ২৪-এ, এটা ২৪-এ এটা গণ অভ্যুত্থান, ২৪-এ একইভাবে ২৪ এটা একটা ন্যাশনাল ফেনোমেনা। ২৪ কি বিএনপির গণ অভ্যুত্থান, জামাতের গণ অভ্যুত্থান? এনসিপি এখন পার্টি হয়েছে, আগে পার্টি ছিল না, আগে বৈষম্য বিরোধী ছিল। তো এটা কি এনসিপির গণ অভ্যুত্থান? না, এটা হলো বাংলাদেশের জনমানুষের, সমস্ত শ্রেণী পেশার মানুষের গণ অভ্যুত্থান। কিন্তু গণ অভ্যুত্থান পরে একইভাবে আওয়ামী লীগের কায়দায় একটা লোক প্রচণ্ড রকম জুলাই দরদি হয়ে গেল। জুলাই দরদি হইয়া জুলাই বিরোধী যা যা করা যায় সব করা শুরু করে দিল। হ্যাঁ, ভিন্ন মত হইলেই সমালোচনা করা, চরিত্র হনন করা, তারপরে হইলো প্রশাসনের নিজেদের লোকদেরকে যেমনে পারা যায় দখল করা, নিজেদের লোক ছাড়া অন্য কেউ মেধাবী না, যা করা সম্ভব। মানে আওয়ামী লীগ যা যা করছে ৭১-এর নামে, ২৪-এর নামে তাই শুরু হইলো। ফলে এবং ৭১-এর যে ন্যারেশনটা দেখেন, হিস্ট্রি কি? হিস্ট্রি অনেকগুলো, আমরা হিস্ট্রি বলতে বাংলাদেশে তো ইভেন্ট চর্চা করি, ইভেন্ট পূজা হয়, হ্যাঁ, কেউ ২৪ পূজা, কেউ ৭১ পূজা, কেউ ৯০ পূজা। হিস্ট্রি হইলে হিস্ট্রি একটা ইডিওলজিক্যাল, মতাদর্শিক দিক থাকে। হিস্ট্রি, বাংলাদেশের ইতিহাসটার যে একটা আওয়ামী ইতিহাস কীভাবে তৈরি হয়েছে, এটা বেসিক্যালি তৈরি হয়েছে এটা লিটারেরি ইন্টারপ্রিটেশন বা লিটারেরি ন্যারেশন বলতে পারেন আপনি। দেখবেন যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস মানে দেখাচ্ছে একটা টুপি পরা লোক খারাপ রাজাকার, হ্যাঁ, প্রচুর মসজিদের ভিতরে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়েছে, প্রচুর মসজিদ
দুর্গ হিসেবে ব্যবহার হয়েছে মুক্তিযোদ্ধাদের, কিন্তু ন্যারেশন কি? এই জন্য মুক্তিযুদ্ধের এই যে গণবিরোধী আওয়ামী ন্যারেশনটা কিভাবে তৈরি হয়েছে এবং ইসলাম বিরোধী জায়গায় কিভাবে গেছে, এটা গেছে থ্রু দ্য লিটারেরি ন্যারেশন দ্বারা। এবং তার একটা ইডিওলজিক্যাল দিক আছে, যে ইডিওলজিক্যাল দিকটা খুব ভালোভাবে অ্যালাইন করে হিন্দুত্ববাদী মতাদর্শের সাথে। এই জন্য নরেন্দ্র মোদীর যে আপনার আজকে টুইটার যে পোস্ট, যেটা 6-7 বছর ধরে সে দিয়ে আসতেছে, সেটাকে ভারত পাকিস্তান যুদ্ধ মনে করে। এবং আজকে যে মেধাবী দলটি তারাও যে ন্যারেশন তৈরি করে এবং 24কে তারা সামনে এনে 71কে আন্ডারমাইন করতে চায়, তারাও এটা মনে করে এটা ভারত পাকিস্তান যুদ্ধ। মাঝখান দিয়ে যেটা জনযুদ্ধ, এই ন্যারেশনটা এস্টাবলিশ করা হয়নি। 24-এর হিস্সাকার আমরা বারবার বলেছি, 24-এর ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিত কোনো লোকের কোনো ক্রেডিট নাই। জীবিত কোনো লোক যদি ক্রেডিট দাবি করে বুঝতে হবে গাদ্দার। জীবিত লোকের আছে শুধু একটাই দায়িত্ব, দায়িত্ব পালন করতে হবে, কোনো ক্রেডিট নাই জীবিত লোকের। অনেক লাশ পাড়ায় আমরা বাইচে আছি, বাইচে থাকাটা মিরাকল আমাদের জন্য, আমরা কোনো ক্রেডিট দাবি করি না। আমরা শুধু আমরা দায়িত্ব পালন করতে পারতেছি কিনা। 24-ও কি এমনটা হওয়া উচিত না? ডেফিনেটলি। এই জন্য 24 এবং 71 মুখোমুখি হওয়ার মতো বিষয় না। পৃথিবীর প্রত্যেকটা মুক্তির আন্দোলনের সাথে 24-এর সিমটম আছে। আমি তো বলবো যে ফরাসি বিপ্লবের সাথে 24-এর সিমটম মিল আছে, কন্টিনিউশন। পৃথিবীর এখানকার যে জনমানুষের মুক্তির আকাঙ্ক্ষা, এটা যে কোনো বিপ্লবে, আপনি রুশ বিপ্লবের সাথে এটা অনেক কিছু মিল পাবেন। ফলে কিন্তু প্রত্যেকটা ইতিহাসেরই, প্রত্যেকটা সময়েরই, আমি যেটা বলি, দেখেন আমাদের এই জেনারেশনের রক্ত দিয়ে যে একটা অভ্যুত্থান করতে হইলো, কেন করতে হইলো, এটা সিম্পলি অন্য দিক থেকে বোঝার চেষ্টা করি যদি আমরা। সেটা হলো আমাদের তো কোনো ইতিহাস ছিল না। 71 হইলো আমাদের বাপদাদার ইতিহাস। এটা ভুল না সঠিক সেই তর্ক বাদও দিলাম, ধরেন সেটা আওয়ামী ইতিহাসের মধ্যে ছিল, কিন্তু সেটা ক্রেডিটটা কারা নিত? বাপ দাদারা নিত, বাপরাও না। বাপরা নিত বরং 90-এর ক্রেডিট, 90-এর মহানিয়া। আমরা কি করতাম? আমরা একটা ফ্যানাটিক আওয়ামী মিথ্যার মধ্যে বড় হচ্ছিলাম। আমি এই জেনজির জেনারেশনের কথা বলতেছি। এবং আপনার নিশ্চয়ই মনে আছে, এই গণ অভ্যুত্থানের আগে এই পুরো জেনারেশনকে একটা ডিজুস টিকটক জেনারেশন, সারাদিন মোবাইল চালায়, সারা রাত মোবাইল চালায়, দিন 12টা পর্যন্ত ঘুমায়, এর কোনো ভবিষ্যৎ নাই, এরকম একটা জেনারেশনই তো ছিল। 24-এর পরে প্রত্যেকের রেসপেক্ট বাড়ছে কিনা এই জেনারেশনের প্রতি? অনেক বেশি। কেন বাড়ছে? কারণ ও রক্ত দিয়ে ইতিহাসে তার হিস্সা আদায় করছে। সে তার বাপ দাদার ইতিহাস থেকে তার নিজের ইতিহাসে সে তার কর্তৃত্ব, যেটা ইতিহাসের কর্তা সত্তা যেটাকে বলে, ইতিহাসের সাবজেক্টিভিটি যেটা বলে হেগেলিয়ান সেন্সে, সে তার সেটা ক্লেম করছে। এটা আপনি গিফট করেন নাই, এটা তার দাদা গিফট করে নাই, তার বাপও গিফট করে নাই। এই জন্য 24 হইল, এটাকে আমরা বলি প্যারাডাইম শিফট, মানে পাটাতন পরিবর্তনের মতো ঘটনা। এটা মুখোমুখির ব্যাপার না, এটার একটা ইউনিকনেস আছে। হ্যাঁ, এখানে মুখোমুখি যারাই করতে চায় এটা তারা হীন রাজনৈতিক স্বার্থে করতে চায়, কিন্তু 24-এর যে ইউনিকনেস, এটা আপনি বুঝবেন ইতিহাসের কর্তা সত্তাকে যদি আপনি বুঝতে পারেন। এই জেনজি বিদায় পৃথিবী বইলা এই সময়ের সাথে, এই যে তার যাপিত সময়, এই সময়ের হক আদায় করছে রক্ত দিয়া। এই জন্য এই সময়টা, আগামী দিনটা গঠিত হবে কিভাবে, রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে, এটা তার আকাঙ্ক্ষার আলোকে হইতে হবে। সেইটা যদি করতে কোনো রাজনৈতিক দলরা ব্যর্থ হয়, তার কাফারা তাকে দিতে হবে। এই নতুন প্যারাডাইমে আমরা ঢুকে গেছি। এই জন্য 24-71 মুখোমুখি ব্যাপার না। 71-এ আমরা যে একটা ভূখণ্ড পাইছি, সেই ভূখণ্ড, যে গোপাল গরুর আলোচনা দিয়ে শুরু করছিলাম, যে স্বাধীনতার দুইটা দিক থাকে, একটা হলো ভূখণ্ডের স্বাধীনতা, আরেকটা হলো রাজনৈতিক স্বাধীনতা। সেই রাজনৈতিক স্বাধীনতা প্রোটেক্ট করা, এবং রাজনৈতিক স্বাধীনতা প্রোটেক্ট হবে কখন? যখন ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম হবে, ক্ষমতার সাথে আপনার দলের সম্পর্ক না, ক্ষমতার সাথে আমার সম্পর্ক কায়েম হবে। আমার দল ক্ষমতায় যাক বা না যাক, আমার মানবিক মর্যাদা, আমার সম্মান রাষ্ট্র বলুণ্ঠিত করবে না, আমার নিরাপত্তার হুমকি থাকবে না। এরকম একটা রাষ্ট্র কাঠামো যখন আসবে, তখন এই মুক্তির আকাঙ্ক্ষা, এই 71-এর এই ধারা পরিপূর্ণ হবে। এবং সেই ধারা পরিপূর্ণ করার সবচেয়ে সিগনিফিক্যান্ট ইভেন্ট হলো 24। এবং এই 71-এর যে আওয়ামী ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসের যে আওয়ামীকরণ, দলীয়করণ হয়েছে, সেটাকেও রেস্কিউ করা, সেই ইতিহাসের মুক্তি ঘটানো 24-এর কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটা কি চলছে? সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। 24-এর যারা আপনার যোদ্ধা, তারা একাধারে বুদ্ধিজীবী, তারা একাধারে ছাত্র, তরুণ, তাদের কোনো ভাড়াটিয়া বুদ্ধিজীবী দরকার নেই। আমরাই বুদ্ধিজীবী। আমাদের আর নতুন কোনো জাতির পিতা পূজা করার দরকার নেই, আমরাই জাতির পিতা। কারণ আমরা কালেকটিভ স্বার্থে বাংলাদেশকে গঠন করতে চাই, আমরা একক দলীয় সম্পত্তি আকারে বাংলাদেশকে রাখতে চাই না। এই জন্য 71 এবং 24 এটাকে মুখোমুখি দাঁড় করানো তো প্রশ্নই ওঠে না, বরং 71 প্রোটেক্ট হবে যদি 24-এর আকাঙ্ক্ষা, মর্যাদা এবং সম্মান যদি আমরা প্রোটেক্ট করতে পারি। মানে প্রশ্নটার উত্তর একটু পরে দেবেন, আমি প্রশ্নটা করে যে আপনার কথার সঙ্গে মিলে যায়। আজকেও বিএনপি অভিযোগ করেছে যে বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমার প্রশ্নটা হলো, আসলে কি 71 নিয়ে এখনও বিতর্ক করার সুযোগ আছে কিনা? দেখেন, স্বাধীনতা বিরোধী বলতে শুধু 71 বিরোধী না। যদি একটা দল মনে করে
তার দলীয় ক্যাডার ভিত্তিক সুসংগঠিত দল দ্বারা ক্ষমতা দখল করে তার মতো করে ক্ষমতা পরিচালনা করবে এবং জনগণকে তার নীতি, তার সত্য, তার ন্যায়, তার বয়ান চাপাই দিবে, সেটাও স্বাধীনতা হরণ। ফলে ৭১ অস্বীকার করলে আপনি স্বাধীনতা বিরোধী না। আপনি যদি এখন জনগণের মৌলিক অধিকার অবিশ্বাস করেন, আপনি যদি মনে করেন আপনার সমালোচনা করার অধিকার নেই, আপনাকে আমার ভয় পাইতে হবে, আপনি স্বাধীনতা বিরোধী।